হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে স্থানাঙ্কের সাহায্যে কোনো একটা ভেক্টর সে ভেক্টরকে প্রকাশ করা যায়। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, দেখো আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি এই ব্যাপারটা কি, দেখো যে কোনো একটা বস্তুর গতিকে যখন আমরা মেজার করি সেই বস্তুর গতিকে কোনো একটা নির্দেশ তন্ত্র, সেই নির্দেশ তন্ত্রের সাপেক্ষে কি তার গতিটাকে কি পরিমাপ করা হয়। যেমন ধরো পৃথিবীর গতি, সেই পৃথিবীর গতির কথা যদি আমরা আমরা জানি পৃথিবী কী হয়, একটা বৃত্তাকার পথে ঘোরে। তাহলে পৃথিবীর গতিকে যখন আমরা ব্যাখ্যা করি তখন আমরা কি সূর্য যেটা, সেই সূর্যকে আমরা স্থির ধরে নিই। ঠিক আছে, ওইরকম প্রত্যেকটা যে কোনো একটা বস্তু, সেই যে কোনো একটা বস্তুর গতিকে ব্যাখ্যা করতে গেলে যে কোনো একটা নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্রকে কাউকে ধরে নিতে হয়। সেই নির্দেশতন্ত্র সেটা স্থির হতে পারে, গতিশীল হতে পারে। দেখো নির্দেশতন্ত্রের ডেফিনেশনটা ভালো করে মনে রাখবে যে নির্দেশতন্ত্র হচ্ছে কোনো একটা বস্তুর গতিকে প্রকাশ করতে গেলে যার সাপেক্ষে প্রকাশ করতে হয় সেটাকে বলা হচ্ছে কি নির্দেশতন্ত্র। যেমন কোনো একটা মানুষ যদি ধরো রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক আছে, তাহলে আমরা নির্দেশতন্ত্র কাকে ধরে নিই, তাহলে তখন আমরা পৃথিবী যেটা, সে পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরে নিই। যে কোনো একটা বস্তু, সেই যে কোনো একটা বস্তুর গতিকে প্রকাশ করতে গেলে কাউকে একটা কি নির্দেশতন্ত্র ধরে নিতে হয়। সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা বস্তুর যে বেগ সেটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক বেগ। যেমন দুটো ট্রেন যদি ধরো পাশাপাশি যায়, একটা ট্রেন দেখা যাচ্ছে বেশি গতিবেগে যাচ্ছে, একটা কম গতিবেগে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি, তখন এরকম আমরা বলি যে একটার সাপেক্ষে অন্য কি জোরে যাচ্ছে, তাই না? একটা আস্তে যাচ্ছে, একটা জোরে যাচ্ছে, অর্থাৎ একটা ট্রেনের সাপেক্ষে অন্য একটা ট্রেন, সে অন্য একটা ট্রেন হচ্ছে কি জোরে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপার, অর্থাৎ যে কোনো একটা বস্তুর গতি, সে গতিকে প্রকাশ করতে গেলে কোনো একটা নির্দেশতন্ত্র বা কারোর সাপেক্ষে প্রকাশ করতে হয়। তাহলে যে কোনো একটা বস্তুর যে গতি কারোর সাপেক্ষে যে প্রকাশ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। যেমন একটা বাস্তব উদাহরণ তোমাকে যদি দেয়া হয়, ধরে নাও যে দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে বা একই রাস্তা দিয়ে যাচ্ছে। একটা গাড়ি তুমি ধরে নাও 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে, আর একটা গাড়ি সেটা যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। দুটো পাশাপাশি যাচ্ছে একই অভিমুখে, একটা 30 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে কি 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দেখো এর ভেলোসিটিটা কি কম, এর ভেলোসিটিটা কি বেশি। এবার যদি তোমাকে বলা হয় যে 1 ঘন্টা পরে এই দুটো গাড়ির মধ্যে দূরত্ব কত হবে, দেখো 1 ঘন্টা পরে এ কতটা যাবে, এ যাবে 30 কিলোমিটার আর এ যাবে কত 40 কিলোমিটার, তাই তো? কারণ তার ভেলোসিটি বলা আছে এর কত 30 কিলোমিটার পার আওয়ার আর এর 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় এ যাবে কত 30 কিলোমিটার, এ যাবে 40 কিলোমিটার। এবার যদি তোমাকে বলা হয় 1 ঘন্টা পরে এই গাড়ি দুটোর মধ্যে দূরত্ব কত হবে, দেখো 1 ঘন্টা পরে গাড়ি দুটোর মধ্যে যে দূরত্ব হবে সেটা দেখো 40 মাইনাস 30 সমান কত হবে 10 কিলোমিটার। অর্থাৎ দেখো 10 কিলোমিটার এগিয়ে যাবে আর এ 10 কিলোমিটার কি পিছিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই গাড়িটার সাপেক্ষে এই গাড়িটার যে আপেক্ষিক গতিবেগ, এই গাড়িটার সাপেক্ষে আপেক্ষিক গতিবেগ সেটা হচ্ছে কত, হচ্ছে 40 মাইনাস 30। ঠিক আছে, তাহলে এই যে আপেক্ষিক গতি, অর্থাৎ প্রথম গাড়িটার সাপেক্ষে দ্বিতীয় গাড়িটার যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতিটা কত হচ্ছে যে এর দেখো আমরা যে দ্বিতীয় গাড়ির গতিবেগ থেকে প্রথম গাড়ির যে গতিবেগ, সেই গতিবেগটা কি করেছি, বিয়োগ করে দিয়েছি। তাহলে আপেক্ষিক এটা মনে রাখবে, যে কোনো একটা বস্তুর সাপেক্ষে যদি আপেক্ষিক গতি নির্ণয় করতে বলে তাহলে এটা মনে রাখবে যে যার সাপেক্ষে বলবে তার যে ভেলোসিটি, সেই তার ভেলোসিটিটা কী করতে হবে, তখন বিয়োগ করতে হবে। এবার যদি এরকম হয় যে এই যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যে গাড়িটা যাচ্ছিল সেটা এই অভিমুখে না গিয়ে যদি ধরো এই অভিমুখে যায়, তাহলে তখন কীরকম হবে রিলেটিভ ভেলোসিটিটা। দেখো যেটা 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে সেটা এই দিকে, আর যেটা 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে সেটা যদি এই দিকে যায়, অর্থাৎ উল্টো দিকে যায়, তাহলে দেখো 1 ঘন্টা পরে এদের মধ্যে দূরত্ব কত হবে, দেখো 1 ঘন্টা পরে এদের মধ্যে যে দূরত্ব হবে সেটা হচ্ছে 40 প্লাস কত হবে 30,
মানে এ এই দিকে যাচ্ছে, এ এই দিকে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা কত হবে 40 কিলোমিটার/আওয়ার। এটাকে রিলেটিভ ভেলোসিটি, তাহলে এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির আপেক্ষিক গতি যদি বলে তাহলে তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি 40 মাইনাস অফ -30, তাই না? দেখো ভেলোসিটি, সে ভেলোসিটি হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি হলে তার কি হবে একটা অভিমুখ থাকবে, তাহলে দেখো এই দিকটা যদি প্লাস হয় তাহলে এই দিকটা কী হবে মাইনাস হবে, আর আপেক্ষিক গতি মানে সেটা কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এর যে ভেলোসিটি অর্থাৎ 1 ঘন্টা পরে ওদের যে আপেক্ষিক গতিবেগ সে বা এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কত আসবে 40 মাইনাস কত -30, তাহলে এইটা করলেও দেখো কত হবে 70 কিলোমিটার। তাহলে এই রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে, যে বস্তুর সাপেক্ষে গতিবেগটা বা আপেক্ষিক গতিবেগটা বার করতে বলবে সবসময় তার যে ভেলোসিটি সেই তার ভেলোসিটিটা কি বাদ দিতে হবে, ঠিক আছে? এইটা যেন মাথায় থাকে। এবার এটাকে আমরা জেনারেল যে ফর্ম সেই জেনারেল ফর্মে কিভাবে ওর যে ক্যালকুলেশান সেই ক্যালকুলেশানটা বার করা যায় সেটা আমরা দেখব। দেখো তাহলে ধরে নাও একটা দর্শক বা একটা লোক এইদিকে ইউ ভেলোসিটি নিয়ে কি যাচ্ছে, ঠিক আছে? একটা বস্তু বা যে কোনো একটা লোক তুমি ধরে নাও ও বিন্দু থেকে এ অভিমুখে ইউ যে বেগ সেই ইউ বেগ নিয়ে যাচ্ছে, আর এই দিকে আর একটা যাচ্ছে ধরো বস্তু, সে বস্তুটার যে ভেলোসিটি সে বস্তুটার ভেলোসিটি তুমি ধরে নাও কত ভি, এবং সে ও বি বরাবর যাচ্ছে। দেখো ও এ বরাবর একটা বস্তু তার যে ভেলোসিটি সে ভেলোসিটিটা কত ইউ, আর ও বি বরাবর একটা বস্তুর যে ভেলোসিটি সে ভেলোসিটিটা হচ্ছে কত ভি। তাহলে দেখো এইবার তোমাকে বললো যে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক গতিবেগ কত হবে, ঠিক আছে? তাহলে দেখো ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক গতিবেগ মানে তখন আমরা কি করব, তাহলে তুমি ধরে নাও ইউ এর সাপেক্ষে ভি এর যে আপেক্ষিক গতিবেগ সেই গতিবেগটা হচ্ছে কত ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু অবশ্যই কী হবে ডাব্লিউ ইকুয়াল টু হবে ভি মাইনাস কত ইউ হবে। দেখো যার আপেক্ষিক গতি বলবে তার গতিবেগটা কী করতে হবে বিয়োগ করতে হবে, কার কার থেকে বিয়োগ করতে হবে যার যার সাপেক্ষে বলবে। তাহলে এখানে দেখো ইউ সেই ইউ এর সাপেক্ষে বলেছে কার গতিবেগ ভি এর গতিবেগ, তাহলে দেখো ওই যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ সেটা আমরা ধরে নিলাম কি ডাব্লিউ। দেখো আপেক্ষিক গতিবেগ যেটা সেটাতে কী হবে একটা বেগ হবে, আর সেই বেগ মানে সেটা কী রাশি ভেক্টর আসে, তাহলে সেই ভেক্টরটাকে আমরা কী ধরলাম ডাব্লু ভেক্টর, তাহলে ডাব্লু ভেক্টর ইকুয়াল টু কী হবে ভি মাইনাস ইউ। এবার তুমি ধরে নাও এই যে ইউ আর ভি ওর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত আলফা, ঠিক আছে? এবার তোমাকে যদি বলা হয় ডাব্লুর মান বার করতে, সে মান বার করতে, তখন আমরা কি করব এই যে ভেক্টর এইটা দেখো আলটিমেট কি আসছে ভেক্টরের অন্তর, তাহলে এইটাকে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি ভি ভেক্টর প্লাস অফ কত মাইনাস ইউ ভেক্টর, তাই না? তাহলে এই অন্তরটা না বার করে আমরা কি ভি ভেক্টরের সঙ্গে মাইনাস ইউ ভেক্টরটা কী করে দেবো যোগ করে দেবো, তাহলে এই মাইনাস ইউটাকে কী করবে তুমি এই দিকে ইউ এর সঙ্গে সমান করে তুমি এই দিকে একটা ধরে নিলে এটা এ ড্যাশ বিন্দু, তাহলে এই দিকে ইউ যেটা তার সঙ্গে মোটামুটি সমান করে তুমি এই দিকে টানলে, তাহলে এইটা কি হবে এইটা দেখা হবে মাইনাস ইউ ভেক্টর। এবার দেখো এইটা আর এইটা যদি তুমি একটা সামান্তরিক কমপ্লিট করে দাও তাহলে দেখো এইটা এরকমভাবে হবে, দেখো এইটা হচ্ছে ভি, এটা ভি, আর এইটা হচ্ছে তোমার ধরে নাও কত হবে মাইনাস ইউ। এবার এই দুটোর যদি তুমি লব্ধি বার করো তাহলে সেই লব্ধিটা কোন বরাবর থাকবে সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে তখন এইটা যে কী হবে এটা হবে ডাব্লু, তাই না? তাহলে দেখো এখানে এই ইউ আর যে ভি, দেখো এই মাইনাস ইউ আর ভি এর মধ্যবর্তী যদি তুমি অ্যাঙ্গেলের কথা ভাবো তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হবে দেখো এইটা আলফা, টোটালটা কত 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে দেখো 180 ডিগ্রি মাইনাস কত হবে আলফা হবে, তাই না? এবার যদি তোমাকে বলে এই দুটোর ক্ষেত্রে ডাব্লুর যে মান সেই ডাব্লুর মান তাহলে কত হবে দেখো এর আগে আমরা ভেক্টরের ক্ষেত্রে দেখেছি যে এরকম যদি থাকে তাহলে তার মানের যে ফর্মুলা সেটা ইকুয়াল টু কী হয় রুট ওভার অফ তাহলে কী হবে ভি স্কোয়ার প্লাস দেখো ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি ইন্টু কী হবে কস ওই ভেক্টর দুটোর কি মধ্যবর্তী কোণ, তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে কত দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কস কত হবে 180 ডিগ্রি মাইনাস কত আলফা, তাহলে আলটিমেট এটা দেখো কী আসবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এবার দেখো কস 180 ডিগ্রি মাইনাস আলফা
এটা কী হবে মাইনাস কস আলফা হবে। তাহলে দেখো মাইনাস 2uv ইন্টু কী হবে কস আলফা, অর্থাৎ এই যে ডাব্লু সেই ডাব্লুর যে মান সেই ডাব্লুর মানটা কোনটা হবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস কত 2uv কস আলফা। ঠিক আছে, তাহলে এই যে আপেক্ষিক গতিবেগ সেই আপেক্ষিক গতিবেগের যে মান সে মান আমরা পেলাম কোনটা এইটা। তাহলে এই যে মান এই মানের যে ইকুয়েশান সেই ইকুয়েশানটা অবশ্যই তোমরা ভালো করে কি মুখস্থ করে রাখবে। এবার দেখো এই যে লব্ধি, এবার যদি তোমাকে বলে এই যে লব্ধি যেটা আছে সেই লব্ধিটা দেখো এখানে ভি বা ইউ এর সঙ্গে কি একটা কোণ করে আছে, তাহলে তুমি ধরে নাও এই যে লব্ধি সে লব্ধি সেটা ডাব্লু, সেই ডাব্লুটা ভি এর সঙ্গে কত কোণ করে আছে, ভি এর সঙ্গে যে কোণটা করে আছে সেটা হচ্ছে তোমার কত থিটা। তাহলে আমরা জানি এই যদি লব্ধিটা ভি এর সঙ্গে কোণ করে থাকে থিটা, তাহলে ট্যান থিটার ফর্মুলা কি, ট্যান থিটা ছিল অন্য ভেক্টরটা, অন্য ভেক্টরটা মানে কত দেখো ইউ। ঠিক আছে, তাহলে অন্য ভেক্টরটা কত হচ্ছে ইউ ইন্টু কী হবে ইউ ইন্টু সাইন দেখো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে দেখো আমরা এই মাইনাস ইউ আর কি ভিটা নিচ্ছি, তাহলে মাইনাস ইউ আর ভি এর যে মধ্যবর্তী কোণ সে মধ্যবর্তী কোণটা কত দেখো 180 ডিগ্রি মাইনাস কত আলফা। তাহলে এটা দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা। অ্যাকচুয়ালি ফর্মুলা কী ছিল বি সাইন আলফা বাই এ প্লাস বি কত কস আলফা, এটা আমরা আগেই দেখেছিলাম। তাহলে এর ক্ষেত্রে কী হবে বাই কী হবে ভি প্লাস কী হবে ইউ কস 180 ডিগ্রি মাইনাস কত হবে আলফা হবে, তাই তো। তাহলে এইটা যদি তুমি বসাও তাহলে কি আসবে, এবার দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক আছে, তার যে মান সে মানটা কি আসবে দেখো সাইন আলফা আসবে। কেন, কারণ দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা মানে এটা কোন পদে হবে দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে মানে সাইনটা আমরা কি জানি পজিটিভ হয়। তাহলে দেখো ইউ সাইন আলফা বাই কী হবে দেখো ভি প্লাস কী হবে ইউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার কস 180 ডিগ্রি মাইনাস আলফা মানে সেটা আমরা কি দেখলাম মাইনাস কস আলফা, তাহলে মাইনাস ইউ ইন্টু কী হবে কস আলফা। তাহলে এইটা হবে কি ট্যান থিটা, অর্থাৎ ওই যে আপেক্ষিক গতিবেগটা অর্থাৎ ডাব্লুটা সেই ডাব্লুটা ভি যে ভেক্টর সেই ভি ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থাকবে সেই অ্যাঙ্গেলের মানটা কোনটা হবে এইটা। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশান এই ইকুয়েশানটা তোমরা অবশ্যই কি ভালো করে মাথায় রাখবে। এবার যদি তোমার এরকম একটা কন্ডিশন বলে দেয় যে ইউ ভেক্টর আর ভি ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে ইউ, তাহলে একটা কি স্পেশাল কেস, তাহলে স্পেশাল কেসটা কি যে যদি, তাহলে স্পেশাল কেস এক নম্বর এরকম যে আলফা সে আলফা ইকুয়াল টু যদি কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, তাহলে দেখো আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে তখন দেখো ডাব্লু সেই ডাব্লু ইকুয়াল টু কী হবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস কত হবে ই স্কোয়ার। দেখো কস 90 সে কস 90-র ভ্যালু কত হয় 0 হয়, তাহলে ওই পার্টটা বাদ দিয়ে দাও এবং এখান থেকে যদি তুমি ট্যান থিটা বার করো তাহলে দেখো আলফা যদি 90 ডিগ্রি হয় আমরা জানি সাইন 90 সেই সাইন 90-র ভ্যালু কত হয় 1 আর কস 90 সেই কস 90-র ভ্যালু কত হয় 0। তাহলে আলটিমেট দেখো ট্যান থিটা সেই ট্যান থিটা ইকুয়াল টু কী আসবে ইউ বাই ভি। তাহলে এই যে ইকুয়েশান সেই ইকুয়েশানগুলো অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে, কারণ এই আপেক্ষিক গতিবেগ সেই আপেক্ষিক গতিবেগ থেকে কিন্তু প্রচুর উদাহরণ আসে। ঠিক আছে, এই আপেক্ষিক গতি তোমার এটা মনে রাখবে জাস্ট যে যার সাপেক্ষে বলবে তার যে বেগ সেই বেগটা কী করতে হবে বিয়োগ করতে হবে, তাহলেই তোমার চলে আসবে। এবার এর এই যে আপেক্ষিক গতি সেই আপেক্ষিক গতির আরও বাস্তব উদাহরণ হচ্ছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে বৃষ্টি, সে বৃষ্টির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, দেখো বর্ষার দিনে যখন আমরা সাইকেল নিয়ে বা কোনো কিছুতে চেপে বা বাইকে ধরে চেপে তুমি যদি পড়তে যাও বা কোনো একটা জায়গায় যাচ্ছ সে মুহূর্তে ধরো বৃষ্টি হচ্ছে, তাহলে সেই মুহূর্তে যখন বৃষ্টি হবে দেখবে যদি তুমি সাইকেল চালিয়ে যাও বা বাইকে চড়ে যাও তাহলে যে ছাতা সেই ছাতাটা দেখবে কি কাত করে ধরতে হয়। কিসের জন্য কাত করে ধরতে হয়, কারণ সেখানে কিন্তু একটা আপেক্ষিক গতিবেগ কাজ করে। এবার ধরো তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে মানে তুমি ধরে নাও যে কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে কোনো রকম কি বায়ুপ্রবাহ ঘটছে না, তাহলে বায়ুপ্রবাহ যদি না ঘটে তাহলে বৃষ্টি কী হবে সোজাসুজি নিচের দিকে পড়বে, অর্থাৎ উলম্বভাবে নিচের দিকে পড়ছে।
আর তুমি ধরো দাঁড়িয়ে আছো, যদি দাঁড়িয়ে থাকো তাহলে ছাতাটাকে দেখবে কি এরকম সোজাসুজি উলম্বভাবে খাড়াভাবে ধরলেই হয়, তাই তো? তাহলে আমার গা ভিজবে না। কিন্তু যদি তুমি সাইকেল চালিয়ে যাও বা বাইকে থাকো, ধরে না তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে দেখবে তুমি যদি এরকম সোজাসুজি ছাতাটাকে ধরে থাকো তাহলে তোমার বডির কিছুটা অংশ কি ভিজে যাবে। কিন্তু ছাতাটাকে তুমি যদি সামনের দিকে কাত করে ধরো তাহলে দেখবে শরীরটা অনেক কি কম ভিজছে বা ভিজবে না। ঠিক আছে, কেন হচ্ছে? তাহলে এখানে কি আপেক্ষিক গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগ কাজ করে। তাহলে সেই আপেক্ষিক গতিবেগের ব্যাখ্যাটা তুমি কিভাবে করবে? দেখো তো এইখানে বৃষ্টি যদি ধরো বায়ু প্রবাহ না থাকে তাহলে বৃষ্টি কিভাবে পড়বে? দেখো সোজাসুজি উপর থেকে কি নিচের দিকে পড়বে। তাহলে এইটা হচ্ছে তোমার ধরে নাও বৃষ্টির গতিবেগ। তাহলে এইটা হচ্ছে বৃষ্টির প্রকৃত গতিবেগ, প্রকৃত, অর্থাৎ বায়ু প্রবাহ নেই, তাহলে বৃষ্টি প্রকৃতভাবে কি সোজাসুজি উপর থেকে নিচের দিকে পড়ছে। আর তুমি সেই মুহূর্তে সাইকেল চালিয়ে ধরো এই দিকে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে দর্শকের বা যে সাইকেল চালাচ্ছে সেই সাইকেল আরোহীর গতি। তাহলে এটা তুমি লেখো সাইকেল আরোহীর গতি। সাইকেল আরোহী মানে যে সাইকেল চালাচ্ছে তার যে গতি, সে গতি এই দিকে। তাহলে দেখো তুমি যদি স্থির থাকো, এবার তোমাকে বললো তাহলে এবার তুমি কি করছো? সাইকেল চালিয়ে যাচ্ছ, তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কত হবে? তাহলে তোমার এবার তুমি ধরে নাও বৃষ্টি যেটা সে ভি ভেলোসিটি নিয়ে পড়ছে আর তুমি ইউ ভেলোসিটি নিয়ে এই দিকে যাচ্ছ, ঠিক আছে? এবং দেখো এমনি স্বাভাবিক অবস্থায় ইউ আর ভি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? এবার তোমাকে বললো যে তোমার সাপেক্ষে বা সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কত হবে। তাহলে দেখো বৃষ্টির নিচের দিকে পড়ছে, এবার সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতি যদি বলে তাহলে সাইকেল আরোহীর যে গতি, সেই গতিটা কী করতে হবে? এইদিকে বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো এইটা মাইনাস ইউ আর ভি এর ভেলোসিটি ধরো যদি এই নিচের দিকে আছে তাহলে এই দিকে কী হচ্ছে? ভি আছে। তাহলে এই মাইনাস ইউ আর ভি এর যদি তুমি লব্ধি বার করো, সেই লব্ধিটা কোন বরাবর থাকবে? এই বরাবর থাকবে। অর্থাৎ সেই বৃষ্টি তোমার কি মনে হবে? যে এই বরাবর এই দিকে, অর্থাৎ দেখো উলম্ব যেটা, সেই উলম্বের সাপেক্ষে কি একটা কোণ করে পড়বে। তাহলে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ কী হবে? তাহলে দেখো সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। তাহলে এই যে ইকুয়েশান, সেই ইকুয়েশানটা কী হবে? সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, সেটা তুমি ধরে নাও কত? ডাব্লু। তাহলে দেখো ডাব্লু ইকালটি কী হবে? ভি ভেক্টর মাইনাস কত? ইউ ভেক্টর, ঠিক আছে? এবার এখানে যদি আমরা ডাব্লুর মান বার করি, দেখো ডাব্লু, সেই ডাব্লু ইকালটি কী হবে? রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস কত? ইউ স্কোয়ার। কেন এটা এই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হচ্ছে? কারণ দেখো এই যে ইউ আর ভি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এর পরে যে পার্টটা থাকবে, সেই পার্ট কত? cos 90 ডিগ্রি। সেই cos 90 ডিগ্রির যে পার্ট, সে পার্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো যদি তুমি এখানে স্থির থাকো, যদি তোমার যে ভেলোসিটি, সেই তোমার ভেলোসিটিটা 0 হয়, তাহলে দেখো তখন কী হবে? বৃষ্টিকে, তাহলে এবার আপেক্ষিক যে গতিবেগ, তাহলে তোমার ভেলোসিটি যদি 0 হয়, অর্থাৎ ইউ এর মান 0, তাহলে দেখো আপেক্ষিক গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগ কী হবে? ভি হবে। এবং তার যে অভিমুখ, সে অভিমুখ কি উপর থেকে নিচের দিকে। অর্থাৎ তুমি যদি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকো তাহলে তোমার কি মনে হবে? যে বৃষ্টি সোজাসুজি উপর থেকে কি নিচের দিকে পড়ছে। কিন্তু তুমি যদি সাইকেল চালাতে শুরু করো তাহলে তখন তোমার কি মনে হবে? যে বৃষ্টি এরকমভাবে কি উলম্বের সঙ্গে একটা কি কোণ করে পড়ছে। তাহলে এই উলম্বের সঙ্গে কত কোণ করে পড়ছে, সে কোণটাও তুমি বার করতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো এইবার আর একটা জিনিস, যে আরোহীর বা সাইকেল আরোহীর বা যে গাড়িটা চালাচ্ছে, তার ভেলোসিটি যত বেশি হবে, দেখো বৃষ্টি তত বেশি কি কাত করে পড়বে, তাই না? এখানে দেখো যে এখানে আপেক্ষিক গতিবেগ আমরা বার করছি, তাহলে দেখো এই ইউ এর ভেলোসিটি যত বেশি হবে, তাহলে দেখো এই যে লব্ধি যেটা, সেই লব্ধিটা তত উপরের দিকে উঠবে, তত এইটা উপরের দিকে ওঠে মানে এটা নিচের দিকে নামবে।
ওই জন্যে তুমি যদি আস্তে আস্তে সাইকেল চালাও তাহলে ছাতাটাকে কম কাত করে ধরতে হবে। তুমি যদি আরও বেশি ভেলোসিটি নিয়ে কোনো সাইকেলটা চালাও তাহলে তোমাকে কি আরও বেশি কাত করে করতে হবে, ঠিক আছে। আর ওই জন্য আরও এর বাস্তব উদাহরণ দেখবে যে 4 চাকা গাড়ি বা যে কারগুলো হয়, সে কারগুলো যখন বৃষ্টির সময় রাস্তা দিয়ে যায়, দেখবে সামনের অংশটা কি বেশি ভেজে আর পিছনের অংশটা কি সেরকমভাবে ভেজে না। কেন? কারণ বৃষ্টি কীরকমভাবে পড়ছে, এরকম কাত করে পড়ে, মানে কাত হয়ে নিচের দিকে নামছে। তাহলে ওই যে গাড়ি, সেই গাড়ির যে সামনের দিকের কাঁচ, সেই সামনের দিকের কাঁচ কী হবে, বেশি পরিমাণে ভিজে যাবে। আর পিছনের দিকের যে কাঁচ, সেই পিছনের দিকের কাঁচ কি বেশি পরিমাণে ভিজবে না, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গতিবেগ, সেই আপেক্ষিক গতিবেগের অভিমুখ কোন দিকে হচ্ছে, এইদিকে। অর্থাৎ বৃষ্টি, দেখো সেই বৃষ্টিটা কি এইভাবে পড়বে। এবং তোমাকে যদি বলে এইটা উলম্বের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে, সেই উলম্বের সঙ্গে সেই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয়, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি বৃষ্টি, সে বৃষ্টিটা উলম্বের সাপেক্ষে থিটা কোণ করে কি নিচের দিকে পড়ছে। তাহলে থিটা কোণ করে যদি নিচের দিকে পড়ে, তাহলে দেখো ট্যান থিটা, সেই ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো এইটার সাপেক্ষে তার মানে দেখো কি আসবে, ইউ বাই ভি আসবে, তাই না। অ্যাকচুয়ালি ইউ সাইন 90 ডিগ্রি বাই কী হবে, ভি মাইনাস ইউ কস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে 1 আর কস 90 মানে 0। তাহলে আলটিমেট যেটা আসবে সেটা এইটা। বা এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স অফ ইউ বাই কত ভি হবে। এবার দেখো এখান থেকে বুঝতে পারছো যে ইউ এর ভেলোসিটিটা যত বেশি হবে, অর্থাৎ সাইকেল আরোহীর গতি যত বেশি, তাহলে দেখো থিটা, সেই থিটার মানটা কী হবে, তত বেশি। তাহলে থিটার মানটা বেশি মানে এই লব্ধিটা কী হবে, তত বেশি নিচের দিকে নামবে। অর্থাৎ তত বেশি মনে হবে যে বৃষ্টি, সেই বৃষ্টিটা কি কাত করে পড়ছে। তাহলে এই যে অভিমুখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ। তাহলে বৃষ্টির আপেক্ষিক গতিবেগের যে উদাহরণ, এই অভিমুখ, সে অভিমুখটা কোন বরাবর, বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, এইটা হবে, ঠিক আছে। তাহলে এই বৃষ্টির আপেক্ষিক গতিবেগটাকে উলম্বের সাপেক্ষে, তখন সে কী করবে, একটা কোণ করে নিচের দিকে পড়বে। তাহলে এই যে বৃষ্টির আপেক্ষিক গতিবেগ, এই আপেক্ষিক গতিবেগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্য মনোযোগ দিয়ে দেখবে। এরপরে যে প্রবলেম আছে সেট 1 সেট 2 এমসিকিউ, ওইগুলো করাবো। এখন জাস্ট থিওরিগুলো তোমরা ভালো করে পড়তে থাকো, আর উদাহরণে যে বই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা দেখো, ঠিক আছে। তারপরে আমি এরপরে সেট 1 সেট 2 এগুলো সব করাবো। এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদীতে নৌকার গতিবেগ। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো নদীতে নৌকার গতিবেগ, এটাও বিশাল প্রয়োজনীয় একটা থিওরি। নদীতে নৌকার গতিবেগ, মনোযোগ দিয়ে শুনবে তোমরা। দেখো কোনো একটা জায়গায় ধরে নাও এরকম একটা নদী আছে। এইবার এই নদীতে ধরে নাও কোনো একটা মানুষ বা কোনো একটা নৌকা, সেই নৌকা কী হচ্ছে, নদী পারাপার করছে। তাহলে এইরকম ধরো এটা নদী আছে, ঠিক আছে। নদীর এই দিকের প্রান্ত, এই দিকের প্রান্তটাকে তুমি নাম দিয়ে দাও এবি, আর এই দিকের যে প্রান্ত, এই দিকের প্রান্তটাকে তুমি নাম দিয়ে দাও কত, সিডি। আর এই যে নদী, সেই নদীটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তুমি ধরে নাও কত, এল, ঠিক আছে। এইবার এই নদীতে ধরো একটা নৌকা পারাপার করছে। সেই পারাপার করার সময় তুমি ধরে নাও যে নদীতে কি কোনো রকম স্রোত নেই, অর্থাৎ জলটা কি স্থিরভাবে আছে। তাহলে স্থিরভাবে যদি হয়, তাহলে একটা লোক ধরো এই দিকে মুখ করে ভি ভেলোসিটি, সে ভি ভেলোসিটি নিয়ে কি হচ্ছে, নদীটা পারাপার করছে। তাহলে দেখো এই দিক থেকে এই দিকে যেতে লোকটার কত সময় লাগবে, তাহলে এই দিক থেকে এই দিকে লোকটার যে সময়টা লাগছে, সেই সময় যদি ধরো টি হয়, তাহলে টি ইকাল টু কী আসবে, দেখো আমরা জানি এস, সেই এস ইকাল টু কত, ভিটি। তাহলে টি ইকাল টু কী হবে, এস বাই ভি। অর্থাৎ দেখো যেটা আসবে এল বাই কত, ভি। যদি নদীতে কি কোনো রকম স্রোত না থাকে, তাহলে লোকটার এই দিক থেকে এই দিকে যেতে যে সময়টা লাগবে, সেই সময় টি, সেই টি ইকাল টু কত, এল বাই ভি। এবার যদি ধরো নদীতে স্রোত থাকে, তাহলে নদীতে ধরো স্রোত আছে, তাহলে সেই স্রোতের যে বেগ, সেই বেগটা এই বরাবর, ঠিক আছে। সেই বেগটা কত, ইউ। তাহলে দেখো এইবার যদি লোকটা নদীতে নৌকা পারাপার করে, অর্থাৎ নৌকা নিয়ে যদি এই দিক থেকে ওই দিকে যায়, তাহলে দেখো সে তখন কি করবে, একটা আপেক্ষিক গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগ নিয়ে যাবে। তাহলে ওর যে আপেক্ষিক গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগটা কোন বরাবর থাকবে, এই বরাবর।
দেখো ও নৌকা টানছে এইদিকে আর স্রোত এইদিকে, তাহলে আলটিমেট ও এইদিকেও যাবে না এইদিকেও যাবে না, লব্ধি বরাবর অর্থাৎ এই বরাবর যাবে। তুমি ধরো নাও এখানে ও বিন্দু থেকে সে কোথায় চলে গেল, পি বিন্দুতে। তাহলে এই দিকে এর যে আপেক্ষিক গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগ কত হবে? দেখো আপেক্ষিক গতিবেগ ডাব্লু, সে ডাব্লু ইকুয়াল টু কী আসবে? তাহলে স্রোতের সাপেক্ষে, এবার যদি এখানে কী হচ্ছে স্রোতের সাপেক্ষে নৌকাটার আপেক্ষিক গতিবেগ, তাহলে সেটা দেখো আসবে ভি মাইনাস কত ইউ, ঠিক আছে। এবং এখান থেকে ডাব্লুর যদি আমরা মান বার করি সেটা কী হবে, রুট ওভার অফ দেখো কী হবে ভি স্কোয়ার প্লাস কত ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হচ্ছে, তাহলে এই অবস্থায় ওর এই দিক থেকে ওই দিকে যেতে, অর্থাৎ তার এইখান থেকে এইখানে যেতে যে সময়টা লাগবে সেই সময়টা যদি তুমি ধরে নাও টি ড্যাশ, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু কী হবে? তাহলে দেখো আলটিমেট ওর স্মরণ কতটা হচ্ছে, এইখানে ছিল সে এই দিকে যাচ্ছে, তাহলে ওর যে স্মরণ সেই স্মরণটাই হচ্ছে, তাহলে ওর যে যেতে যে সময় সেই সময়টা কী হবে, আলাদা হবে। তাহলে এখানে তার যে ভেলোসিটি সেই ভেলোসিটি এইটা, তাহলে তুমি ধরে নাও ওর যে দূরত্বটা অতিক্রম করছে সেটা কত, এল ড্যাশ, তাহলে এল ড্যাশ ইকুয়াল টু কী হবে, রুট ওভার টি ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ বাই রুট ওভার অফ কী হবে ভি স্কোয়ার প্লাস কত ইউ স্কোয়ার। এবং অবশ্যই দেখো কী হবে, যদি স্রোত থাকে তাহলে তার যে সময় সেই সময়টা কী হবে, বেশি লাগবে, একদিক থেকে অন্য দিকে যেতে তখন কী হবে, সময়টা বেশি লাগবে, বোঝা গেল। এইবার যদি এরকম হয় যে তোমাকে এই জায়গাটায় পৌঁছাতে হবে, তুমি ধরো ও বিন্দুতে আছো, ও বিন্দু থেকে তুমি নৌকা চালিয়ে এখানে যে বিন্দু, এই বিন্দুটা তুমি ধরো নাও ই বিন্দু, তাহলে তোমাকে কি ই বিন্দুতে পৌঁছাতে হবে। তাহলে তুমি যদি ধরো ই বিন্দু অভিমুখে সাঁতার কাটো বা ই বিন্দু অভিমুখে নৌকাটা চালাও, তাহলে দেখো অ্যাকচুয়ালি তুমি গিয়ে কোথায় পৌঁছাবে, পি বিন্দুতে পৌঁছাবে, তাই তো। কিন্তু যদি তোমাকে ই বিন্দুতে পৌঁছাতে হয় তাহলে নিশ্চয়ই এই অভিমুখে সাঁতার কাটলে বা ওই অভিমুখে নৌকা চালালে তুমি ওই জায়গাটা কি কখনোই পৌঁছাতে পারবে না। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, এই দিকে অভিমুখে মুখ করে তুমি সাঁতার কাটলে বা এই দিকে অভিমুখ করে তুমি নৌকাটা চালালে, তাহলে যখন এই দিকে মুখ করে নৌকা চালাবে তাহলে স্রোতটা এই দিকে, তাহলে অ্যাকচুয়ালি তার যে লব্ধি সে লব্ধিটা কোন বরাবর হবে, ওই বরাবর। দেখো এই দিকে হচ্ছে তোমার ভেলোসিটি আর এই দিকে কি স্রোত, ঠিক আছে। তাহলে এই ইউ আর ভি এর যে লব্ধি সে লব্ধিটা কোন বরাবর থাকবে, এই বরাবর। তাহলে লব্ধিটা যদি এই বরাবর হয় তাহলে তখন তুমি ও বিন্দু থেকে কি ই বিন্দুতে পৌঁছাতে পারবে। এবং তুমি ধরে নাও এই যে তুমি ভেলোসিটি নিয়ে নৌকাটা চালাচ্ছ সেটা এই যে তীর অর্থাৎ তীর বরাবর যে রেখা, সেই রেখার সাপেক্ষে কি থিটা কোণে নৌকাটা ধরো চালালে, ঠিক আছে। তাহলে থিটা কোণে যদি তুমি এরকমভাবে চালাও, তাহলে দেখো তুমি এই অভিমুখে যাচ্ছ সে ভেলোসিটি ভি নিয়ে, তাহলে দেখো এই ভিকে পরস্পর যদি আমরা লম্বভাবে দুটো উপাংশে ভাঙি, তাহলে দেখো ভি এর এই বরাবর উপাংশটা কত আসবে, এই বরাবর উপাংশটা হবে তোমার ভি কস থিটা, আর এই বরাবর যে উপাংশ সেই উপাংশটা কি আসবে, ভি সাইন থিটা। ভালো করে লক্ষ্য করো, এর আগে আমরা দেখেছি যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে যে কোনো একটা ভেক্টর, সে যে কোনো একটা ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি করা যায়, ভাগ করা যায়। তাহলে দেখো এখানে এই যে ভি, সেই ভিকে আমরা পরস্পর লম্বভাবে দুটো উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে এই বরাবর যেটা হবে সেটা কত, ইউ কস থিটা। আমরা জানি যেদিকে অ্যাঙ্গেলটা থাকে সেই বরাবর উপাংশটা কি হয়, কস থিটা, আর তার সঙ্গে লম্বভাবে যে উপাংশটা থাকে সেটা কি সাইন থিটা উপাংশ। এবার দেখো এই ভি সাইন থিটা যে কম্পোনেন্ট বা ভি সাইন থিটা উপাংশ সেটা কি স্রোতের বিপরীতে আছে, অর্থাৎ ভি সাইন থিটাটা স্রোত যেটা সেই স্রোতের বেগটাকে কি প্রতিহত করার চেষ্টা করবে, আর এই দিকে ইউ কস থিটা সেই ইউ কস থিটা বেগটা নিয়ে সে কী হবে, তীরের দিকে যাবে। তাহলে দেখো লোকটাকে যদি এই বরাবর অর্থাৎ ও ই বরাবর পৌঁছাতে হয় বা ই বিন্দুতে যদি পৌঁছাতে হয় তাহলে অবশ্যই এই ইউ সাইন থিটা যে বেগ সেই ইউ সাইন থিটা বেগটাকে কী করতে হবে, স্রোতের যে বেগ সেই স্রোতের বেগটাকে কি প্রতিহত করতে হবে। তাহলে দেখো স্রোতের বেগকে প্রতিহত করার শর্ত কি, তাহলে এবার দেখো লোকটির ই বিন্দুতে পৌঁছাতে হলে তখন কি হতে হবে, দেখো ভি সাইন থিটা এটা ইকুয়াল টু ইউ হতে হবে, তাই না। যদি ধরো ভি সাইন থিটা সেটা ইকুয়াল টু ইউ না হয় তাহলে তখন দেখো স্রোতের কি হবে, একটা
লব্ধি বেগ থাকবে, আর লব্ধি বেগ থাকলে তখন ওই বরাবর যেতে পারবে না। তাহলে এখান থেকে দেখো আলটিমেট আমরা কি পাচ্ছি, যে সাইন থিটা, সেই সাইন থিটা ইকুয়াল টু কত হবে ইউ বাই ভি। তাহলে এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কী হবে সাইন ইনভার্স অফ ইউ বাই ভি। অর্থাৎ যদি আমার স্রোতের বেগ জানা থাকে, আর নৌকা বা যে নৌকা হতে পারে, এখানে সাঁতার কাটছে সেটাও হতে পারে, তাহলে স্রোতের বেগ যদি আমার জানা থাকে আর নৌকার বেগ যদি জানা থাকে, তাহলে এই যে অ্যাঙ্গেল অর্থাৎ এই তীরের সাপেক্ষে আমাকে কত ডিগ্রি কোণ করে সাঁতার কাটতে হবে, সেই অ্যাঙ্গেলটা কি আমরা এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তোমরা ভালো করে মনে রাখবে, যে থিটা, সেই থিটা ইকুয়াল টু কত সাইন ইনভার্স অফ ইউ বাই ভি, অর্থাৎ স্রোতের বেগ বাই কি ওই যে নৌকা, সেই নৌকার গতিবেগ। ঠিক আছে, তাহলে দুটোর ভেলোসিটি দেওয়া থাকলে আমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালালে আমি এই জায়গাটায় পৌঁছাতে পারবো সেটা আমরা পেয়ে যাব। এবং দেখো যে লোকটা যদি ইউ কস থিটা বেগ নিয়ে, তাহলে কী হবে, ও বিন্দু থেকে ই বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে এইবার যদি সে এই অভিমুখের সঙ্গে এই দিকে সাঁতার কাটে, তাহলে তখন কি হবে, যে এই ও বিন্দু থেকে ই বিন্দুতে তার যে সময়টা লাগছে, সেই সময়টা যদি আমরা ধরি t1, তাহলে t1 ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো আমরা জানি s ইকুয়াল টু vt, তাহলে এখানে t ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই কি ভেলোসিটি। তাহলে যদি এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্বটা কত এল, আর যে গতিবেগ নিয়ে সে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, সেই গতিবেগটা কত ভি কস থিটা। তাহলে এখানে যে সময়টা লাগছে সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে t1, সেই t1 ইকুয়াল টু এল বাই ভি কস থিটা। অবশ্যই দেখো এখানে t1 এর যে মান, সেই t1 এর মানটা আর t এর মান, সে মানটা কি হবে না, সেম হবে না। এবার যদি তোমাকে বলে যে এইভাবে যেতে গেলে, এবার দেখো এই যে সময়টা অর্থাৎ t1 সময়ের মানটা সব থেকে কম কখন হবে, সব থেকে কম তখন হবে যদি কস থিটার মান, সেই কস থিটার মানটা কি ম্যাক্সিমাম হয়, তাই তো। তাহলে কস থিটার, দেখো কস থিটার মানটা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে t1 এর মানটা কি হবে, মিনিমাম হবে। কেন, কারণ কস থিটার দেখো নিচে আছে, তাহলে কোনো একটা রাশির নিচে যত বড় হয়, টোটাল রাশিটা কী হবে, তত ছোট হবে। তাহলে এখানে দেখো t1 এর মান সর্বনিম্ন হওয়ার শর্ত হবে কোথায়, দেখো তাহলে কস থিটা, সে কস থিটার মানটা কত হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। আর কস থিটার ম্যাক্সিমাম মান কত 1, অর্থাৎ দেখো কস থিটা ইকুয়াল টু 1 হলে t1 সর্বনিম্ন হবে, 1 হলে t1 সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে কস থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমাকে কী, আমার যে সময়টা, সেই সময়টা কি সব থেকে কম হবে। অর্থাৎ দেখো নদীতে যদি স্রোত থাকে, তাহলে আমাকে ধরো সাঁতার কাটতে হচ্ছে, তাহলে সব থেকে কম সময়ে যদি আমি অন্য দিকে পৌঁছাতে চাই, তাহলে এখানে থিটার যে মান, সেই থিটার মানটা কত হবে, 0 হতে হবে। এবার দেখো থিটার মান, সেই থিটার মানটা যদি 0 হয়, অর্থাৎ আমি এই অভিমুখে সাঁতার কাটলাম বা এই অভিমুখে নৌকা চালালাম, কিন্তু তাহলে এই অভিমুখে যদি আমি নৌকা চালাই, তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছাবো, পি বিন্দুতে পৌঁছাবো। তাহলে দেখো ন্যূনতম সময়ে যদি আমাকে নদীটা পারাপার করতে হয়, তাহলে আমাকে এই যে তীর, সেই তীরের সাপেক্ষে যে কোণটা করে নৌকাটা চালাতে হবে, সেটা কত থিটা, অর্থাৎ তীরের অভিমুখে আমাকে নৌকা চালাতে হবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছাবো কোথায়, পি বিন্দুতে। তাহলে এটা হচ্ছে তোমাকে যদি বলে, তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার, এই দুটো কন্ডিশন ভালো করে মনে রাখবে। ন্যূনতম সময়ে নদী পারাপার, তাহলে ন্যূনতম সময় কখন লাগবে, যখন দেখো থিটা, সেই থিটার মানটা কত হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালু যদি 0 হয় বা কস থিটা, সে কস থিটা ইকুয়াল টু 1 হবে, তাহলে তখন টাইমটা, সেই টাইমটার সঙ্গে টাইমটা কোনটা হবে, এইটা হবে। অর্থাৎ সব থেকে কম সময়ে নদী পারাপার করতে গেলে আমাকে তীর বরাবর সাঁতার কাটতে হবে বা তীর বরাবর নৌকা চালাতে হবে। আর একটা কন্ডিশন 2 নম্বর, যেটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। দেখো ন্যূনতম দূরত্বে নদী পারাপার, দেখো ন্যূনতম দূরত্বে যদি তুমি নদী পারাপার করতে চাও, দেখো দূরত্বটা ন্যূনতম তখনই হবে যদি তুমি এইখান থেকে এইখানে পৌঁছাতে চাও বা এইখান থেকে এইখানে পৌঁছাও। তাহলে এইখান থেকে এইখানে তোমাকে পৌঁছাতে গেলে কোন দিকে অভিমুখে সাঁতার কাটতে হবে, এই অভিমুখে। এবং তখন থিটার যে মান, সেই থিটা ইকুয়াল টু কী হবে, থিটা ইকুয়াল টু দেখা হবে সাইন ইনভার্স অফ ইউ বাই ভি। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডিশন ভালো করে মনে রাখবে। তাহলে দেখো দুটো কেস, যে একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপার,
তাহলে ন্যূনতম সময়ে নদী পারাপার করতে গেলে তোমাকে তীরের অভিমুখে কি সাঁতার কাটতে হবে বা নৌকা চালাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি পৌঁছাবে কোথায়? এইখানে। অর্থাৎ দেখো, তাহলে যদি স্রোত থাকে তাহলে এইখানে পৌঁছানোর থেকে এইখানে আমি কি তাড়াতাড়ি পৌঁছাবো। ঠিক আছে। আর একটা কন্ডিশন আছে যে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, অর্থাৎ সব থেকে কম দূরত্বে, অর্থাৎ এইখান থেকে এইখানে পৌঁছাতে গেলে আমাকে এই অভিমুখে কী করতে হবে? নৌকা চালাতে হবে। কিন্তু সেখানে সময় যেটা, সেই সময়ের মানটা এর থেকে কি বেশি লাগবে। তাহলে এইখানে পৌঁছাতে আমার এইখানকার থেকে কি বেশি সময় লাগছে। কিন্তু মানে এরকম দুটো কন্ডিশন হলো, ধরে নাও যে তুমি এই দিক থেকে এই দিকে যেতে চাচ্ছ। এবার যদি এরকম কন্ডিশন হয় যে তোমাকে ধরো পিছন থেকে কেউ তাড়া দিয়েছে, তাহলে তোমাকে ধরো কেউ পিছন থেকে তাড়িয়েছে, তাহলে তোমাকে সব থেকে কম সময়ে এই দিক থেকে এই দিকে কি পৌঁছাতে হবে। ধরে নাও তোমাকে একটা শিয়ালে বা একটা কুকুরে ধরো তাড়িয়েছে, তাহলে তুমি এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওই দিকে কি তোমাকে পৌঁছাতে হবে। তাহলে যত কম সময়ে, তাহলে যদি এরকম কেস হয় তাহলে তখন তোমাকে কি করতে হবে, যে সোজা এই অভিমুখে সাঁতার কাটতে হবে। তাহলে তুমি যদি এই অভিমুখে সাঁতার কাটো তাহলে তখন কি তুমি কোথায় পৌঁছাবে? পি বিন্দুতে পৌঁছাবে, কিন্তু তোমার যে সময়, সেই সময়টা কি সব থেকে কম লাগবে। আবার যদি ধরো এরকম হয় যে তুমি এই দিকে এসছো, তুমি একটা নদী পারাপার করে এসেছো, তোমার ধরো ই বিন্দুতে বাড়ি আছে আর তুমি এই দিকে এসেছো, এবার এই দিক থেকে তোমাকে এই দিকে যেতে হবে। তাহলে তুমি যদি এই তোমার বাড়ির অভিমুখে সাঁতার কাটো বা তোমার বাড়ির অভিমুখে যদি তুমি নৌকা চালাও, তাহলে কখনোই তুমি তোমার বাড়িতে পৌঁছাতে পারবে না। কী হবে? এইখানে পৌঁছাতে হবে, এইখানে পৌঁছে তখন তোমাকে আবার এই দিকে কী হতে হবে? হেঁটে আসতে হবে। কিন্তু তোমার বাড়িতে যদি তোমাকে পৌঁছাতে হয় তাহলে তখন কোন দিকে মুখ করে সাঁতার কাটতে হবে? এই দিকে মুখ করে সাঁতার কাটতে হবে, বা এইদিকে মুখ করে তোমাকে কি করতে হবে? নৌকা চালাতে হবে। তাহলে কত ডিগ্রি কোণে নৌকাটা চালাতে হবে সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। স্রোত কীরকম বেগে, অর্থাৎ স্রোত কত বেগ নিয়ে যাচ্ছে আর তুমি কত বেগে নৌকা চালাচ্ছ, সেই দুটোর বেগ যদি আমার জানা থাকে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে কত ডিগ্রি কোণে, অর্থাৎ তীরের সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে আমাকে কি করতে হবে? সাঁতার কাটতে হবে। ঠিক আছে। তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশন দুটো অবশ্যই ভালো করে মনে রাখবে। এই ন্যূনতম সময়ে নদী পারাপারের শর্ত আর ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত, এই দুটো কন্ডিশন ভালো করে মনে রাখবে। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে তোমাদের বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেই উদাহরণের অঙ্কগুলো, আর যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে।